সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। দিলশান, নিজের নাম কোনো ভরাট পুরুষালী কণ্ঠে শুনতে পেয়ে দিলশান পিছু ফিরে তাকালো। কি অনাকাঙ্ক্ষিত এক সাক্ষাৎ, যাকে দিলশান এই স্থানে কখনো ভাবেইনি, সে আজ দিলশানের দুয়ারে কড়া নাড়ছে। দিলশান ধ্যান জ্ঞান বাদ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিলশানের সামনে উপস্থিত ব্যক্তিটি আর কেউ নয়, তার নাম সৌম্য শিকদার, যাকে দিলশান মন প্রাণ উজাড় করে দিয়ে এসেছে। দিলশান জড়বস্তুর মতো অসাড় হয়ে দাঁড়িয়েই রইল। সৌম্যই এগিয়ে এসে বলল, কেমন আছো? স্বপ্ন নগরীর দিলশান। হ্যাঁ, দিলশান তাচ্ছিল্যের সুরে বলল, ভালো। তুমি? আর তুমি এখানে কেন? আমার স্কুল চিনলে কিভাবে? সৌম্য নির্দ্বিধায় বলল, মনের সংযোগ, যার প্রতি টান থাকে তার খবর ঠিক ওই কান অব্দি চলেই আসে। এতদিন প্রয়োজন বোধ করিনি, তাই কখনো তোমার কাছে আসেনি। এখন প্রয়োজন বোধ করছি, তাই এসেছি। দিলশান দীর্ঘশ্বাস ফেলে বলল। তবে নিজের প্রয়োজনের কাছে টানছো? সৌম্য জবাবে বলল, তা বলতে পারো। নিজের লাভ, নিজের ভালো পাগলেও বোঝে। তোমার সঙ্গে আমার স্বার্থ জড়িয়ে আছে দিলশান। নিজের স্বার্থের জেরেই কাছে টানছি। দিলশান ঠোঁট কামড়ে উত্তর দিল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই সৌম্য। আর স্বার্থ, তোমার কি এমন স্বার্থ আমার সঙ্গে জড়িত আছে সৌম্য? সৌম্য দিলশানের কিছুটা কাছে এগিয়ে এলো। স্কুল ছুটি হয়ে গেছে, আশেপাশে বাচ্চাদের কলরবের আওয়াজও শোনা যাচ্ছে না। চারপাশে কেমন শুনশান নীরবতা। এর মধ্যে সৌম্য বলল, তোমাকে আমি ভালোবাসি। যাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমি সুখী থাকব, এটাই আমার স্বার্থ। এই স্বার্থের অবতনের তাই তোমাকেই খুঁজে পেতে চাইছি। দিলশানের চোখ ভিজে আছে। সৌম্য তার এত কাছে কবে হয়ে উঠল, কিন্তু সৌম্যর জীবনটা নষ্ট করার অধিকার তার নেই। সৌম্য তার কাছ থেকে প্রাপ্য সুখটুকু কখনোই যে পাবে না। দিলশান শুধু চোখের অশ্রুটুকু আড়াল করতে করতে বলল, সৌম্য, আমরা একটু কোথাও বসি। নিরিবিলি জায়গা হলে সবচেয়ে ভালো হয়। আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে। সৌম্য যেন আকাশের চাঁদ পেল হাতে। কিছু বলার আগেই দিলশান নিজে একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ল সেটাতে। সময়টা তখন দুপুর 2টা। অনেকটা নীরবই বলা চলে চারপাশটা। দিলশান কফিতে চুমুক দিল। ছোট একটা ক্যাফেটেরিয়াতে বসেছে তারা। গ্রাম্য এলাকা বিধায় মানুষের আনাগোনা এবং ফ্যাসিলিটি দুটোই খুব কম। সৌম্য গভীর মনোযোগ দিয়ে দিলশানকে পর্যবেক্ষণ করছে। দিলশান ছোট ঢোক গিলে বলল, নতুন করে তোমাকে আর কোনো সাফাই দিতে চাইবো না। আমার একটা মিসক্যারেজ ছিল, 5.5 মাসই ছিল বেবিটা। মিসক্যারেজ হওয়ার পর থেকে অনিয়মিত পিরিয়ড সহ চকলেট সিস্টে ভুগছি। তুমি শিক্ষিত মানুষ, তাই এসব লুকানোর কিছু নেই। ভবিষ্যতে আমার মা হতে পারার সম্ভাবনা খুবই কম। ডক্টর বলেছেন বাচ্চার আশা ছেড়ে দিতে। আমিও জীবনে বড়সড় একটা ধাক্কা খেয়েছি, তাই সেসব নিয়ে এখন আর ভাবা ছেড়ে দিয়েছি। তুমি একটা অবিবাহিত ছেলে সৌম্য। তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে কিছু এক্সপেকটেশন আছে। তোমার একজন সন্তানের বাবা হওয়ার পূর্ণ অধিকার আছে। আমি কখনো তোমাকে সন্তানের সুখ দিতে পারবো না। তুমি কেন মিছে আশায় এখনো বুক পেতে রয়েছো? ভুলে গিয়ে একটু নতুন করে শুরু করো। সমাজের ব্যাপারেও কিছু ভাবো, সমাজ কি বলবে? সৌম্য কড়া গলায় বলল, সমাজ, ফ্যামিলি, এসব আমি সামলে নেব। সমাজের ধার আমি কখনোই ধারিনি, ভবিষ্যতেও ধারবো না। আমার বাবা এবং মা কেউ বেঁচে নেই দিলশান। আমার পরিবার বলতে ছোট্ট একটা ভাই রয়েছে শুধু। পরিবার থাকলেও আমি সব কিছুর অর্ধে গিয়েও তোমাকেই চাইতাম। দিলশান সৌম্যর হাতটা ধরে নরম গলায় বলল, সৌম্য, জীবন একটা কঠিন কুরুক্ষেত্র। আবেগের বশে সিদ্ধান্ত নিও না। বিবেক দিয়ে একটু ভাবো, নিজেকে নিয়ে একটু চিন্তা করো। তুমি কেন বুঝতে পারছো না? সৌম্য দিলশানের দিকে তাকালো, নির্বিঘ্নে জবাব দিল, বুঝতে পারছি দিলশান, আমি যত সবটা বুঝতে পারছি, আমার বিবেক ততটাই আমাকে বারবার চিৎকার করে বলছে তোমাকে নিজের কাছে টেনে নিতে। আবেগের বয়সটা আমার আর নেই দিলশান। আমি পূর্ণ মস্তিষ্কে সবটা ভেবেছি।
আগে একবার নিজের অযোগ্যতার ভুলে তোমাকে হারিয়েছি, এবার হারালে নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। দিলহান চুপচাপ সবটুকু শুনল। সৌম্যর দিকে তাকিয়ে মিনিট খানেক পর বলল, আচ্ছা, তুমি যদি আমার অতীত আমার বর্তমান সবটা মেনে নিয়ে আমার পরিবারকে রাজি করাতে পারো, তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি। সৌম্যর ঠোঁটে এক চিত্তে হাসি ফুটে উঠল। দিলশানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সে বলল, যদি তোমার পরিবারের পায়েও ধরতে হয় আমি তাতেও রাজি। আমি বিয়ে করলে তোমাকেই করব, এটা তোমার কাছে আমার ওয়াদা রইল দিলশান হায়াত। তরির মেডিসিন কোর্সের আজ দ্বিতীয় দিন চলছে। শরীরে প্রচুর জ্বালাপোড়া অনুভব হয় তার। আয়রনের পাওয়ারফুল বেশ কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে তাকে। সেগুলো খেয়ে সারাদিন তার সেভাবে কোনো জ্ঞান থাকে না। ঘুমের ঘোরে ঘোরেই দিন কেটে রাত হয়ে যায়। তবু যতটুকু সময় সে জাগ্রত থাকে চোখের পানির বাঁধ বন্ধ হয় না। মধুবেবী অনুশোচনা ও অন্তর্দহনে পড়ে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। তৈরিকে সেদিন অমন একটা পরিস্থিতিতে ওসব বলা তার একদমই উচিত হয়নি। কাল রাতে যখন তরি শোভার পায়ে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, মধুবেবী তখন বিবেকের দংশনে তরির কাছে ছুটে গিয়েছেন। তরির মাথা নিজের বুকে চেপে ধরে বলেছেন, মা গো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বান্দায় কি আর বান্দি দিতে পারে? আল্লাহ তোমারে পরীক্ষা করছে, আল্লাহর উপরে ধৈর্য ধরো, তাওয়াক্কুল রাখো মা। আল্লাহ তোমার থাইকা জানিয়া গেছে তার সে তোমারে অনেক বেশি দিব। তোমার এই সন্তানে কিয়ামতের দিন তোমারে জান্নাতে নিয়া যাইব। জন্ম মৃত্যুর মালিক হইল গিয়া আল্লাহ। সে যদি না দিতে চায় তুমি কি জোর কইরা কিছু করতে পারবা? আল্লাহর উপর ভরসা কইরা মাইনা নাও, আল্লাহ তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রাখছে। মধুবেবীর নরম সুরে বলা কথাগুলো শুনে তরি সত্যি সত্যি খুব শান্তি পেয়েছিল। রব কি তরির পরীক্ষা নিলেন? সত্যি কি এর চেয়ে ভালো কিছু তরিকে ফিরিয়ে দেবেন? আসান কাজ শেষ করে বাড়ি ফিরল রাত 9টায়। তরির প্রতি বিশেষ যত্নশীল সে। আসান বাড়িতে থাকলে বেলার ঔষধ বেলায় নিজে এগিয়ে দেয় তরিকে। সে বাড়িতে অনুপস্থিত থাকলে শোভাকে সবটা বুঝিয়ে দেয়। তরির মন ভালো করার খুব চেষ্টা করে সে। আশা নিজেকে সামলে নিয়েছে অনেকটাই। যা হবার ভালোর জন্যই হয়। সৃষ্টিকর্তার সিদ্ধান্ত সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এর উপরে মানুষের কোনো মতামত চলে না। আহসান একটা সাদা ছোট প্যাকেট হাতে ঘরে ঢুকলো। তরি আহসানকে দেখা মাত্রই হেলান দিয়ে বসলো। চোখ ভর্তি ক্লান্তি আর দুর্বলতা নিয়ে বলল, আজ এত দেরি হলো যে? আহসান ছোট প্যাকেটটা তরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তরি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা কোনো মতে তুলে ধরে বলল। কি আছে এতে? আহসান গামছায় মুখ মুছতে মুছতে বলল, একটা মোবাইল ফোন। আমার ইচ্ছে ছিল তোমাকে ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করিয়ে দেব, কিন্তু আমাদের এদিকে সেরকম ভালো অ্যাডমিশন কোচিং সেন্টার নেই। যেগুলো আছে তাও নিম্নমানের। তাই একটা মোবাইল কিনে এনেছি। তুমি বাড়িতে বসে বসে অনলাইনে ক্লাস করবে। আমি তোমাকে ভালো দেখে কোর্স কিনে দেবো। তোমার শরীরটা সেভাবে ভালো নেই, ক্লাস করতে গিয়ে এত দৌড়ঝাঁপ সহ্য হবে না। মোবাইলটা ব্যবহার করে জানিও কেমন লেগেছে। যদিও খুব বেশি দামি না ফোনটা, আসলে তোমার গরিব বরের সামর্থ্য এর থেকে বেশি নেই। তরি ফোনটা খুলেও দেখল না। মন শরীর কোনোটাই সময় দিল না। পরিস্থিতি এমনটা না হলে অবশ্যই ফোনটা দেখে মনে ভীষণ আনন্দ হতো। হাসানকে জড়িয়ে ধরে চুমু টুমু খেয়েও ফেলতে পারত। তরি ফোনের ব্যাগটা বিছানার উপর রেখে বলল, আপনি আমায় ভালোবেসে যা দেবেন তাই আমি খুশি মনে গ্রহণ করব। সবাই নিজের পছন্দের মানুষকে নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করে। আপনি যাই দেবেন না কেন, আপনাকে আমি কখনোই সেটার মূল্য বিবেচনা করতে পারবো না। আসলে ভালোবাসা কি কখনো মূল্যে অর্থে পরিমাপ করা যায় বলুন? হাসান তরির দিকে অপলক ভাবে তাকিয়ে রইল। তরি কবে এত বড় হয়ে গেল? কোথায় কবে যেন কি বলেছিল না, মেয়েদের ম্যাচুরিটি পরিপক্কতা আসে বয়সের সঙ্গে সঙ্গে। সে একদম ভুল বলেছিল। মেয়েদের ম্যাচুরিটি পরিপক্কতা আসে ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে। আসানের ভাবনার মাঝে তরি মৃদু আর্তনাদ করে উঠে দাঁড়ালো। দুপায়ের মধ্যখান হতে চিকন রক্তের স্রোত বয়ে চলছে। তা দেখে আশা আঁতকে উঠে বলল,
এখনো রক্তপাত বন্ধ হয়নি তোরে? তরি কোনো রকমে বিছানা চেপে ধরে বলল, না, মেডিসিন কোর্সের কাজ শুরু হয়ে গেছে। এখন রক্তের সঙ্গে পেটের সব কিছু পরিষ্কার হয়ে যাবে। মা আমাকে দুপুরে সব বুঝিয়ে বলেছিল। আহান তরিকে ধরে কোনো রকমে বিছানায় বসালো। তরি শক্ত দেখলে মাথা ঘোরে, তাই সে আহানকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইল। পেটে আস্তে আস্তে চাপ বেড়েই চলেছে। একটা সময় তরি আহানের হাত শক্ত করে চেপে ধরলো। পেটটা কেমন মুড়িয়ে কামড়ে ধরছে যেন। আহান বুঝতে পারলো আসলেই অ্যান্টিবায়োটিক কোর্সের প্রভাব শুরু হয়ে গেছে। তরির নুয়ে পড়া অবস্থা দেখে সে তরির জন্য একটা স্যালাইনই গুলে আনলো। তরিকে ধরে কোনো রকমে সেটা খাইয়ে দিল। লাল রক্তের রঞ্জক পদার্থে ভেসে যাচ্ছে তরি। বিছানা এবং মেঝেতে রক্তের ছিটেফোঁটা দেখে তরি বারবার চোখ সরিয়ে নিতে চাইল। আহান তা লক্ষ্য করে একটা পরিষ্কার কাপড় এনে মেঝেটা মুছে দিল। তরি পেট ধরে উঠে দাঁড়িয়ে আহানের হাত থেকে কাপড়টা ছিনিয়ে নিয়ে বলল, এ কি আপনি কেন করছেন এসব? একটু অপেক্ষা করুন, ব্লিডিং কমলে আমি মেঝেটা মুছে ফেলবো। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরেছেন, আমি করে নিব সবটা। আপনি এখন বিশ্রাম নিন। আহান তরির হাত থেকে কাপড়টা নিয়ে বলল, তুমি বিশ্রাম করো তোরে। তুমি অসুস্থ, তুমি অসুস্থ, আমি অসুস্থ নই। আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। তোমার জীবনের কঠিন মুহূর্তেও যদি আমি তোমার পাশে দাঁড়াতে না পারি, তবে আমি কেমন স্বামী? সম্পর্ক শুধু দায়িত্বের খাতিরে গড়ে ওঠে না তোরে। শুধুমাত্র ভাত কাপড়ের জন্য তোমার বাবা মা ভরসা করে তোমাকে আমার কাছে দেননি। আমি চাই আমার বুকটা, আমার কাঁধটা, আমার হাত দুটি এবং কি আমার পুরো শরীরটা তোমার একটা ভরসাস্থল হোক তোরে। জীবনে যদি কোথাও কি আটকে পড়ো কিংবা দেয়ালে পিঠ থেকে যায়, তাহলে একবারের জন্য হলেও আমার নামটা নিও। আমি যতদিন বেঁচে আছি আমি তোমায় কখনোই অবজ্ঞা করব না। তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসার জায়গা। তুমি আমার বেটার হাফ, আমার অর্ধেকটা অংশ, অর্থাৎ আমার অর্ধেক কিনে তুমি। নিজেকে আমি খুব ভালোবাসি তোরে। তুমি তো আমারই বেটার হাফ, আমারই একটা খণ্ডাংশ। তোমাকে আমি না ভালোবেসে পারি? যাকে ভালোবাসা যায় তাকে কখনো অবহেলা করা যায় না তোরে। তরির এবার কিছুটা ভালো লাগছে। রক্ত মাখা কাপড়টা সে ছেড়ে এসে বিছানায় বসলো। আহান ততক্ষণে বেডশিটটা পাল্টে দিয়েছে। তরি কোনো রকমের শরীর এলিয়ে দিয়ে আহানকে উদ্দেশ্য করে ভারাক্রান্ত মনে বলল, আহসান, বাবুর চলে যাওয়ার জন্যে কি আপনি আমায় দায়ী করেন? আমাকেই দায়ী মনে হয় আপনার? আমি যদি জানতাম তাহলে পুকুর পাড়ে কোনোদিনও যেতাম না, আমি বিশ্বাস করুন। আহান ছোট শ্বাস ফেলে বলল, না, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার অধিকার মানব জাতির নেই। জন্ম মৃত্যুর সৃষ্টিকর্তার হাতে। তুমি আমি এসব নিয়ন্ত্রণ করার কে তোরে? আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমার রিজিকে যা ছিল না তা আমি পাইনি। মানুষ যখন সত্যকে আপন করে নিতে পারে না, তখনই নানা ছোতে অন্যের উপর দোষটা পায়। আমি তো জানি সত্যটা, অযথা তোমায় দোষের ভাগিদার কেন বানাবো? তরি শাড়ি পাল্টে নেওয়ার সময় ঘরের ওদিকটায় অনেকটা রক্তের ছিটেফোঁটা পড়েছে বলে আহান ছোট বালতি হাতে মেঝের ওপাশটা মোছার জন্য পানি নিয়ে এলো। মেঝে মোছার সময় সে লক্ষ্য করলো মেঝেতে রক্তসহ একতলা মাংস। আহান তরির অগোচরে দলাসহ মাংসবিন্দুটাকে বুকে আঁকড়ে ধরল। তার সন্তান, তার তুবা। কে জানে আদৌ তুবা কিনা। সন্তানের লিঙ্গ নির্ধারণের আগেই তো সে চলে গেল। মা সকালে ফোন করেছিল, বলল শরীরটা ভালো হলে ঘুরে যেতে। মা নিতে আসতো, কিন্তু গুনগুনের পরীক্ষা চলছে, তাই আমিই নিষেধ করেছি। আপনি যেতে দেবেন আমায় ও বাড়ি? আহসান তখন কাজে যাবে। সদ্য গোসল সেরে বাইরে এসেছে সে। তোদের কথা শুনে সে মাথা মুছতে মুছতে বলল, তোমার কি মতামত তুলতুল? তোরই নিয়ে বিনিয়ে বলল, আসলে মন মেজাজ কোনোটাই সেভাবে ভালো নেই। যদি হাওয়া বদল হতো তাহলে খুব ভালো লাগতো, তাই ভাবছিলাম কটা দিন থেকে আসবো না হয়। আহসান তোরের কাছে এগিয়ে এলো। ভেজা চুলগুলো ঝাঁকিয়ে চুলের পানিগুলো তোরের মুখে ফেললো। তোরের গালের সঙ্গে নিজের গালটা মিশিয়ে নিল। ছোট ছোট চাপা দাড়িগুলো তোরের গালে ঘষা দিল। তোরের সুরসুরিতে চোখ বন্ধ করে ফেললো। নরম সুরে বলল, কি করছেন? ভিজে যাচ্ছি তো। আহসান তোরের থুতনিতে চুমু খেয়ে বলল, বেশ, যাও। তুমি ভেজে যাও, ডুবে যাও, ভেসে যাও, কিন্তু পানিতে না, আমার প্রেমে। তোরই লজ্জায় কোনো উত্তর দিতে পারল না। কি করে সে লোকটাকে বলে? তোরই যে বহু পূর্বেই মন হারিয়ে তার প্রেমে হাবুডুবু খেয়ে স্রোতের টানে ডুবতে চলেছে। আহসান তার ক্ষণকালও দেরি করল না।
তরির লাজুক ঠোঁটে চুপ করে চুমু খেয়ে ফেলল। তরি লজ্জায় চোখ মুছে ফেলল। দীর্ঘ সময় পরও আহসানের কোনো হেলদোল নেই। তার মতলব টের পেয়ে তরি নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নিতে নিতে বলল, আমি যাচ্ছি, তৈরি হয়ে নিচ্ছি। আপনি যাওয়ার সময় আমাকে বাড়ি দিয়ে আসবেন। আমি কিন্তু কিছুদিন থাকবো। আহসান ভ্রুকুচকে বলল। আমি কি নিয়ে থাকবো তাহলে? তরি দুষ্টুমি ছলে বলল। কোলবালিশ। বলেই সে জামা কাপড় নিয়ে দ্রুত পালালো। আহসান তরিকে হাত দিয়ে টেনে ধরে নিজের কাছে আনতে চাইল। তরি তার আগেই চম্পট। তরিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় আহসান তরির সঙ্গে ভেতরে গেল। মনোয়ারা আহসানকে বারবার করে দুপুরের খাবার খেয়ে যেতে বললেন। আহসান খাঁচের গহনা দিয়ে চলে গেল। যাবার সময় দরজার সামনে দাঁড়ানো গুনগুনকে উদ্দেশ্য করে বলল, ফোকলা। ব্যাস, আর গুনগুনের কান্না থামাইকে। সামনের দুটো দাঁত নেই গুনগুনের, তা নিয়ে গুনগুনের রাগই শেষ নেই। স্কুল থেকে শুরু করে পাড়ার বাচ্চারা অবধি তাকে ফোকলাটাকে। দাঁত দুটো একাই পড়ে গেছে, এতে গুনগুনের কি দোষ? গুনগুন মেঝেতে হাত পা ছুড়ে কাঁদতে কাঁদতে বলল, বুবু, তোমার বর আমাকে ফোকলা বলেছে। কেন আমাকে ফোকলা বলল? তুমি ওনাকে বকে দাও বুবু, পচা লোক, সব সময় শুধু আমার বুবুকে নিয়ে যায়। আহসানি পাঞ্জাবির নিচের অংশ ধরে টানতে টানতে সে ফের বলল, আপনি এরকম কেন? আমি তো আপনার বুবুকে নিয়ে যাই না। আপনি কেন আমার বুবুকে নিয়ে যান? গুনগুনের প্রশ্ন শুনে মনোয়ারা তরি সহ আহসানের অব্দি মাথায় হাত। এই ভয়ানক প্রশ্নের কি উত্তর দেবে সে? রুমি আজ কলেজ থেকে একা একা বাড়ি ফিরছে। মাঝ টাকার আহসান মিলে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রুমি একা একা কলেজে যাবে। বাড়ি থেকে রুমির কলেজ অনেকটাই কাছে, তরির মতো অতটাও দূরে নয়। তাই রুমি এখন একাই কলেজে যাতায়াত করে। রুমি স্বাভাবিক একটু ভীরু। মাঝদাক বলেছেন রুমিকে এখনই একা একা বের হতে দিলে একটু একটু করে সে বাইরে চলাফেরা শিখবে। দিন কয়েক ধরেই তাই একা যাতায়াত করে সে। আজ অদ্ভুত এক জিনিস ঘটল। কলেজ থেকে ফেরার পথে রোজ রুমির অগোচরে রঙ্গন তাকে দেখে, তার পিছু নেয়। আগে না বুঝলেও আজ বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে পারল রুমি। রঙ্গন আজ বেখেয়ালে রুমির কাছে বাজেভাবে ধরা পড়ে গেল। রুমি প্রথমে প্রচন্ড চমকিত হলো, পরে রঙ্গনকে দেখে বলল, এ কি রঙ্গন ভাই, আপনি এখানে? রঙ্গন সবকিছু আড়াল করে মিথ্যা অভিনয় করে বলল, রুমি, তুমি এখানে এখানে কি করছো? রুমি কলেজ ব্যাগটা কাঁধের ওপাশে নিয়ে বলল, কলেজ ড্রেস পরে আছি, দেখছেন না রঙ্গন ভাই? রঙ্গন চোখ মুখ কালো করে বলল। আমাকে এত ভাই ভাই বলে মাথা খাবে না রুমি। রুমি কিছু না বুঝতে পেরে বলল, তো কি ডাকবো? তালুই? আপনি তো আমার ভাই, ভাইয়ের বধূ তো ভাইয়েরই মতো। রঙ্গন মনে মনে বিড়বিড় করে বলল, ভাইয়ের মতো আর ভাইয়ের মধ্যে তফাৎ আছে রে বউ। তোর অল্প মগজের মাথায় এই কথা ঢুকবে না রে। শুনতে চাই জামাই খোদাই সোনাই ভাই, কপালের মধ্যে আমার জুতার বাড়ি। রঙ্গনকে বিড়বিড় করতে দেখে রুমি আর দাঁড়ালো না। দুপুর হয়ে যাচ্ছে, তাই সে বাড়ির পথে হাঁটা ধরল। রঙ্গনই তাকে চলে যেতে দেখে দৌড়ে এসে বলল। রুমি দ্রুত পা চালাতে চালাতে বলল, বাড়িতে। আর কোথায় যাবো রঙ্গন ভাইয়া? রঙ্গন কপাল ঠোঁট কুচকে বলল, দরকার হইলে কলিজার মধ্যে উঠে একটা লাফ মারো রুমি, তাও কানের কাছে আইসা ভাই ভাই কইরা চিল্লাইও না। আমার মন নষ্ট, আমি তোমারে মোটেও ভাইয়ের চোখে দেখি না। কথাটা বলে রঙ্গন আর 1 মিনিটও দাঁড়ালো না। রুমির ঠিক উল্টো পথে হাঁটা ধরল। রুমি আক্কেল বুড়ো হয়ে দাঁড়িয়ে রইল। হলো কি এটা? পাগলা এত রেগে গেল কেন? রঙ্গন তেড়ে ফুড়ে বাড়িতে ঢুকে উঠানের চাপ কলে মাথা দিয়ে বসে রইল। হঠাৎ রঙ্গনের এই অবস্থা দেখে নাহার বেগম ছুটে এসে বললেন, কি হয়েছে বাপ? রঙ্গন ক্ষুব্ধ কণ্ঠে বলল, কি আর হইব, কিছুই না। আমার কপালটাই হইছে এক্কেবারে মার্কা মারা, ভাল লাগে না আর কিছু। জীবনটারে একবার তামা কইরা জ্বালাইয়া দিল। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? কেউ কিছু কইছে বাপ? রঙ্গন দাঁত কিরমির করতে করতে বলল, আপনার থাকতে আর কাউরে লাগে না। আমার হাড় মাস কালি করার উপরে আপনি মাস্টার ডিগ্রি নিছেন, জিন্দিগিটা পুরা পাগলা গারদ বানাইয়া রাখছেন।
সম্পর্ক এক নিমিষে বদলায়া যাইতাছে। যার মুখ থেকে বাবুর বাপ শোনার কথা সে এখন ভাই ডাকে। সব হইছে আপনার লাইগ্গা। সময়ের কাজ সময় করেন না। বিয়া শাদির বয়সে বইয়ের বদলে বোন কোলে নিয়ে ঘুরতাছি। আমার চান্দি জ্বলতাছে, মাথায় পানি দেন আম্মা। নাহার বেগম উঠান থেকে কচি চু জ্বালানোর লাকড়ি হাতে উঠিয়ে রঙ্গনকে উদ্দেশ্য করে বললেন, খাওয়াইতেছি তোরে পানি ভালো কইরা, আয় পানি খাইয়া যা। এটুকু বলে লাকড়ি হাতে রঙ্গনের পিছু ছুটলেন। রঙ্গন মারের ভয়ে উপায়ন্তর না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। নাহার বেগম পুকুরের পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, উইঠা আয় গোলামের পোলা, আমি যদি পুকুরে নামি তো তোর ডুবার ছাড়ুম, এখনই ওপরে আয়। রঙ্গন গলা অব্দি পানিতে বসে থেকে বলল, আমার বাপের নাম আবুল কাসেম ব্যাপারী। আপনি গোলামের পোলা ডাকবেন কেন? নিজের জামাইয়ের কথা ভুল্লা খাইয়া ফালাইছেন? ও আব্বা, আম্মা আপনারে ভুল্লা গেছে। গোলাম না কার সাথে জানি আপনারে গোলাইয়া ফালাইছে। নাহার বেগমের মেজাজ আরো ভুরকে গেল। মাটিতে অনবরত লাকড়ি দিয়ে আঘাত করতে করতেই বললেন, তুই আজকে খালি ঘরে আয়, তোর কইল জায়গাটা গ্রামের ঘরে ঘরে বিলামু। রঙ্গন সেই সব কানও তুলল না। মারের ভয়ে পুকুরে বসে রইল টানা 3 ঘন্টা। আস্তে আস্তে যখন দেখলো শরীর কেমন গরম হয়ে আসছে, শীত শীত লাগছে, তখন কোনো রকম সাঁতার কেটে পুকুর পাড়ে এলো। ভয় ভয় ঘরে ঢুকতেই নাহার বেগম পিঠে 2 ঘা দিয়ে বললেন, এতক্ষণ কইছিলি, কখন থেকে ভাত বইরা বইসা আছি, আমার মানুষ মনে হয় না তোর? রঙ্গন কাপড় ছেড়ে বিছানায় শুয়ে বলল, পরে খামু, প্লেটে উঠাইয়া রাখেন। রঙ্গন গরমের মধ্যেও কাঁথা মুড়ি দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। টিট করে ঠোঁটটা কেমন কাঁপছে। নাহার বেগম ঘরে এসে রঙ্গনকে অসামনে ঘুমোতে দেখে আতঙ্কিত হয়ে উঠলেন। ভীত হয়ে কপালে হাত দিয়ে দেখলেন জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রঙ্গন জ্বরের ঘরে বিড়বিড় করে কি সব যেন বলছে। নাহার বেগম রঙ্গনের মাথায় জলপট্টি দিলেন। কপালে চুমু খেয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, সব সময় পাগলামি করস কেন বাপ? কত বুঝাইয়া তাও গোদ হইরা বইসা থাকস। মারে বোঝস না বাপ? তোর বাপ যাওয়ার পর থেইকা তোরে একাই ধইরা কোনো রকমে বাইসা আছি, তুইও আমারে বোঝস না? রঙ্গন জ্বরের ঘরে কিছুই বুঝল না। বিড়বিড় করে বারবার সে রুমি রুমি বলে কি সব আকুতি মিনতি করছে। গুনগুন তরির সঙ্গে পুতুল পুতুল খেলার ছড়ে তরিকে বলে, বুবু, বাবুটা তোমার কাছে কি আমার নামে আর কিছু বলেছে? তরির বুকে যেন একটা ধাক্কা লাগলো। গলা দিয়ে কোনো স্বরই বের হলো না। মনোহরা চোখ টাঙিয়ে গুনগুনির দিকে তাকাতে গুনগুন থেমে গেল। তরি চোখের জল আড়াল করতে পাশের ঘরে চলে এলো। বিছানার বালিশে মুখ কুচে হাওমাও করে কেঁদে উঠল। মনোহরা দরজার সামনে এসে দাঁড়ালেন। তরির কষ্টে তার মন উড়ে যাচ্ছে। মনোহরা তরির মাথার কাছে এসে বসলেন। তরিকে আদর করতে করতে বললেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও মা, সৃষ্টিকর্তার উপরে কি আর কথা চলে? আল্লাহ তোমার কোল আবারও ভরিয়ে দিবেন, দুঃখ পেও না মা। তরি হেঁচকি তুলতে তুলতে বলল, আল্লাহ বাবুর জায়গায় আমার প্রাণটা নিয়ে নিত, তাও তো হতো। মনোহরা তরিকে জড়িয়ে ধরে বললেন, কখনো নিজেকে মৃত্যু কামনা করতে হয় না, বা যা হয় ভালোর জন্যই হয়, ভাগ্যকে মেনে নাও গো মা। তরি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রাতে মনোহরা তরিকে ঘুম থেকে তুলে তরি আর গুনগুনকে খাইয়ে দিলেন। তরি ঘুম ঘুম চোখে খাবারগুলো শেষ করলো। খেয়ে দিয়েই আবার ঘুমোতে গেল। বিচ্ছিরি আয়রনের ওষুধগুলো খেয়ে সারাদিন কেমন ঘুম ঘুম পায় শুধু। তরি চেয়েছিল ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেবে, আর স্বামীর বকুনিতে তা আর সম্ভব হয়নি। গুনগুন ও তরি দুজনেই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। বাড়ির ফটক দরজা ভেতর থেকে তালা দেওয়ার সময় দরজায় করাঘাত পড়ল। মনোহরা দরজা খুলে দাঁড়াতেই দেখলো আসান দাঁড়িয়ে। মনোহরাকে দেখিয়ে সালাম দিয়ে বলল, মা, তরি আছে? মনোহরা আসানকে বসতে বলে তরিকে ডাকতে গেলেন। তরি তখন সবেমাত্র চোখটা বুঝেছে। মনোহরার ডাকে কোনো রকমের চোখ খুলে বিরক্তি নিয়ে এসে বলল, কি হয়েছে? খেয়ে তো শুয়ে এলাম, আবার ডাকছো কেন? মনোহরা ফিসফিস করে বললেন, আস্তে কথা বল, আহসান এসেছে, পাশের ঘরে বসে আছে। আসানের কথা শুনতে তরির ঘুম লাটে উঠল। আসান এসেছে এত রাতে? কেন এসেছে? কোনো বিপদ হয়নি তো? তরি শোয়া থেকে উঠে বসলো। দ্রুত শরীরের কাপড় ঠিক করে পাশের ঘরে গেল। সত্যি সত্যি আসান এসেছে। তরি হাই তুলতে তুলতে বলল, আপনি এত রাতে কোথা থেকে এলেন? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? আসান তরিকে হাত বাড়িয়ে কাছে টেনে নিল।
কোমর জড়িয়ে ধরে বলল, বউকে দেখতে এলাম, যতই হোক আমার একটা মাত্র বউ বলে কথা। তোরে আহসানের বুকে হেলে পড়ে বলল, কেন আরো দুটো বিয়ে করার শখ আছে নাকি? আহসান মৃদু হেসে বলল, তুমি অনুমতি দিলে ভেবে দেখতে পারি। একটা বউকে খাওয়াতে পড়াতে পারলে আর দুটোকেও পারবো, আমার কোনো সমস্যা নেই। তোরে বড্ড রাগ হলো। আহসানের বুকে একখানা কামড় বসিয়ে দিয়ে সে খুঁজতে খুঁজতে বলল, করে দেখুন একবার, চুল টেনে দেবো, একদম কামড়ে রক্ত বার করে দেব, ঝাঁটা দিয়ে মেরে বিদায় করে দেব আপনাকেও সঙ্গে আপনার আরো 2 বউকেও। আহসান তোরিকে আরো শক্ত করে চেপে ধরে বলল, তাই এসো, তোমাকে একটু কামড়ে দিচ্ছে। বলেই তোরে তুলতুলে গালে কামড়ে দিল। তোরে ভোতা মুখে বলল, খেয়েছেন রাতে নাকি ভাত মাখিয়ে খাইয়ে দেব? আহসান নত মুখে বলল, খেয়ে এসেছে, কিন্তু তুমি খাইয়ে দিলে আবারও খাবো। তোরে আহসানকে ছেড়ে তার জন্য ভাত আনতে গেল। রান্নাঘরের সামনে যেতেই মনোয়ারা এসে তোরিকে বললেন, কি হয়েছে তোরি? জামা এত রাতে এলো, সবকিছু ঠিকঠাক আছে? কোনো বিপদ হয়নি তো? তোরে সত্যটা চেপে গিয়ে আমতা আমতা করে বলল, এইদিকে একটা কাজ ছিল তো, রাত হয়ে গেছে, তাই আর এত রাতে বাড়ি ফেরেননি, সোজা এখানেই চলে এসেছেন। মনোয়ারা সবটা বুঝেও না বোঝার ভান করে চলে গেলেন। যে ছেলে মধ্যরাতে তোরিকে এখান থেকে নিয়ে চলে যায়, সে করবে রাত 12টার পরও? বউ পাগল ছেলে। আহসানের আজকে থেকে স্কুলের জয়নিং। তোরি সেটা নিয়ে খুশির অন্ত নেই। বাড়িতে সবাই খুব খুশি। বাবু চলে যাওয়ার পর সবার মন বিষণ্ণতায় ছেয়ে গিয়েছিল। এখন সবাই একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরেছে। আজ ভোরে আহসান যখন গোসল করে ঘরে গেল, সহসাই আহসানের 2 বাহু পেছন থেকে জড়িয়ে ধরল তোরি। আহসান ভেজা শরীরে সঙ্গে আকস্মাত লেপটে যাওয়াতে তোরি বেশ খানিকটা ভিজেও গেল। তাতেও তার কোনো হেলদোল নেই। আহসানই তোরির হাত চেপে ধরে বলল, সকাল সকাল ম্যাডামের এত আদর ভালোবাসা, মতলব কি? হ্যাঁ, চরিত্র হনন করতে চাও নাকি? তোরি ওসব কিছুই শুনল না। আহসানের ঘাড়ে চুমু খেয়ে তাকে আরো শক্ত করে চেপে ধরল। আহসান কোনো সারা শব্দ না পেয়ে পিছু ফিরল। তুরিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সহসাই ঘুরে তুলে নিল। বিছানায় তুরিকে রেখে ঠোঁটের ভাঁজে চুমু খেয়ে বলল, ম্যাডামের মুড আজকে খুব ভালো দেখছে। নতুন চাকরি, প্রথম দিনে ছুটি নিলে চাকরি টিকবে বলে তো মনে হচ্ছে না। আহসানের দুষ্ট ইঙ্গিত বুঝতে পেরে তুরি রাজে লাল হয়ে যায়। যা বলে তার বুকে মুখ গুজল। আহসান কয়েক মিনিট সেভাবেই রইল, তারপর করুণ হয়ে বলল, রেডি হতে হবে ম্যাডাম, আপনার এসব ব্যাপার স্যাপার রাতে এসে দেখব। তখন পালে পালে করলেও আমি ছাড়ছি না। বলেই তরির দিকে তাকিয়ে চোখ মারল। তরির লজ্জায় গুটিয়ে পড়ল। আহসান আলমারি থেকে কাপড় বের করতে ব্যস্ত। তরি আহসানের অগোচরে একটা প্যাকেট বের করলো। আহসান সামনে গিয়ে সেটা তুলে ধরে বলল, আপনার জীবনের এই বিশেষ দিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। যদিও আমি এখনো আয় করি না, যদি কখনো করি তাহলে আরো দামিটা দেব। বলতে খুব লজ্জা হচ্ছে, কিন্তু আপনার টাকা দিয়ে আপনার জন্য উপহার কিনেছি। আহসান কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, তুমি আমার জন্য কিছু কিনেছো তোরি? সত্যি? তরি চোখ নামিয়ে বলল, হ্যাঁ, একটা শার্ট আছে ভেতরে। আমি শার্টের মাপটা বুঝি না, তাই রুমিকে নিয়ে গিয়েছিলাম। আমি পছন্দ করেছি, রুমি মাপ বলে দিয়েছে। কেমন হয়েছে একটু খুলে দেখুন না। আহসান শার্টের প্যাকেটটা খুলে দেখলো। ভেতরে আকাশি রঙের ফুল হাতার একটা চমৎকার শার্ট। তরির পছন্দ এত সুন্দর, এত যত্ন নিয়ে কি করে পছন্দ করে কিনলো সে। আহসান শার্টটা হাতে নিয়ে বলল, টাকা কোথায় পেলে? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে একটা ব্যাংক কিনে দিয়েছিলেন, মনে আছে আপনার? ওটা ভেঙে ফেলেছি। বিশেষ দিনে একটা বিশেষ উপহার না দিলে কি হয়? আহসান তরির আরো কিছুটা কাছে এলো। কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বলল, কোনো বিশেষ উপহারের প্রয়োজন নেই তোরি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার তুলতুলে বউ। তরি লজ্জায় আরেক দফা লাল হলো। আহসান সেদিন আর আলমারি থেকে কিছু বের করতে পড়ল না। তরির দেওয়া শার্টটাই পরে স্কুলে গেল। চুলগুলো সুন্দর করে আছড়ে ঠিক যেন সাহেবদের মতো। যাবার সময় বালির বড়দের সালাম দিয়ে যেতে ভুলল না। এখন থেকে আহসানকে কি বলে ডাকবে তরি? আহসান মাস্টার? তাহলে তরি কি মাস্টারের বউ মাস্টারনি হতে পারে?
আহসানের স্কুল ছুটি হবার কথা 1টার দিকে। সব কিছু গুছিয়ে সে আসলো আনুমানিক 1:30টার দিকে। প্রথম দিন বিধায় আসতে একটু দেরিই হলো। আহসান স্কুল থেকে ফিরতেই তরি তাকে ঘিরে ধরলো, খুব উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কেমন গেল শিক্ষক জীবনের প্রথম দিন আহসান মাস্টার? আহসান শার্ট খুলতে খুলতে তার পেশিবহুল শরীরখানা তরির নিকট উন্মুক্ত করে বলল, ভালোই। তবে প্রথম দিন তো ভালোই। তবে প্রথম দিন তো এই নতুন জীবনে অন্যরকম একটা পরিচয়, অপরিচিত একটা জায়গা। একটু নার্ভাস ছিলাম। বাচ্চা সামলানো আসলে বেশ ধৈর্যের কাজ। একদিনে কেমন হাঁপিয়ে উঠেছে। যদিও বাচ্চা সামলানো আমার পুরনো অভ্যাস। ছোট বাচ্চা বউটাকে তো আমি বড় করলাম। যদি এখন অনেক কিছু বোঝে না মেয়েটা, কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদে। তরি মুখ ভার করে ফুসতে ফুসতে বলল, কে বাচ্চা? আমি বাচ্চা? রাতে কাছে এসে দেখেন, একদম কামড়ে দেব। এসেছে আমার বাচ্চা বলতে? হ্যাঁ। তরি ফুসফুস করতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। আহসান পেছন থেকে তরির হাত ধরে টান দিতেই তরি তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। আহসান তরির ঘাড়ে নাক খুঁজতে খুঁজতে বলল, আলমারির তাকে একটা শাড়ি আছে, তোমার শার্টের সঙ্গে মিল করে আকাশি রঙের কিনেছে। সন্ধ্যাটা পরে তৈরি থাকবে। একটা বিশেষ জায়গায় যাব। কোথায় যাব সেটা বরং তোলা রইল, গেলেই দেখতে পাবে। তরি আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। আহসান দুপুরে খেয়ে ব্যবসার কাজের জন্য বের হয়ে গেল। চাকরি করলেও ব্যবসা সে ছাড়বে না। সকালে চাকরি আর বিকালে সব বাবার সঙ্গে ব্যবসা, এটাই আপাতত তার জীবন। তরি সন্ধ্যায় আলমারি থেকে আহসানে রেখে যাওয়া শাড়িটা পরে তৈরি হলো। বিয়ের পরদিন আহসান তাকে যেই চুড়িগুলো এনে দিয়েছিল 2 হাতে সেগুলোও পরল। সেচে কুচে পরিপাটি হয়ে বসে রইল। আহসান সময় মতোই তরিকে নিতে এলো। আসার সময় হাতে করে বেলি ফুলের গাছটা নিয়ে এলো। তরি সেটা মাথায় পড়লো। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বেলি ফুলের, কি মিষ্টি ঘ্রাণ। খুব ফুরফুরে মেজাজে তরি আহসানের সঙ্গে বাইকে বসলো। শক্ত করে চেপে ধরে আহসানের বুকে এক হাত, কাঁধে অপর হাত রাখলো। আহসান একটা বাড়ির নিচে এসে বাইকটা থামালো। তরিকে সঙ্গে নিয়ে সেই বাড়িটার দোতলায় উঠলো। তরি সব কিছু ঘুরে ফিরে দেখে বোঝার চেষ্টা করছে আসলে ঠিক কোথায় এসেছে সে। অবাক করে দিয়ে বাড়ির দরজা খুললো অর্ক। তরিকে নিয়ে আহসান ভেতরে ঢুকতে তরি দেখলো ভেতরে সৌম্য আর রঙ্গনও আছে। অবাক করা বিষয়, সৌম্যর সঙ্গে ভেতরে একটা মেয়ে বসা। দুজনেই সোফায় বসে আছে, বউ আর বরের বেশে। পাশে বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব বসা। তরি বিস্মিত হয়ে আহসানকে বলল, সৌম্য ভাইয়ার বিয়ে আজ? আহসান মাথা দুলিয়ে সাই জানালো। তরি ফিসফিস করে বলল, মেয়েটাকে? আপনি তো আমাকে আগে কিছু বলেননি। আহসান প্রত্যুত্তরে বলল, সে এক বিরাট লম্বা কাহিনী, বাড়ি গিয়ে সবটা বলবো। তরি চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। রঙ্গন, অর্ক আর সৌম্য ব্যতীত এখানে কাউকেই সে চেনে না। অপরিচিত পরিবেশ মানুষের মাঝে, তাই বেশ ইতস্তত বোধ নিয়ে দাঁড়িয়ে রইল সে। সৌম্য আর দিলশান যখন একে অপরকে কবুল করে নিজেদের মাঝে জড়িয়ে নিচ্ছিল, তরি তখন নিজের বিয়ের স্মৃতিচারণ করছিল। বিয়ের দিন আহসানকে তার মোটেও সহ্য হচ্ছিল না। ফিরে উঠে থাকায় নিয়ে একবার তার দিকে মন খারাপ করে গোমরা মুখে বসেছিল। সেই লোকটার সঙ্গেই বিয়ের ঠিক কতগুলো দিন কেটে গেল। কি অদ্ভুত বিষয়, সে কখনো ভাবেনি আহসানের সঙ্গে তার ভাব হতে পারে। পরিবারের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছিল। সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিতেও পারেনি শুরুতে, কিন্তু আজ কি হলো? আহসান কখন তার মনের গভীরে আবাসস্থল গেঁথে বসলো। দিলশান কাপা হাতে সাইন করলো। সৌম্যর ভেতর সে সব কিছুই নেই। মনে মনে সে বিজয়ীর হাসি হাসছে। দিলশানের পরিবারকে রাজি করাতে গিয়ে তার আর আহসানের যে কত কাঠখড় পোড়াতে হয়েছে। আহসান না থাকলে বিয়েটা হতোই না হয়তো। দিলশানকে বুঝে সুঝে রাজি করা গেলেও তার পরিবারকে রাজি করানো একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। সৌম্যর বাবা মা বেঁচে নেই বিধায় তার কোনো অভিভাবক নেই। টাকার মধ্যে আছে শুধু ছোট একটা ভাই। অভিভাবকহীন ছেলেদের কাছে মেয়ের পরিবারেরা সচরাচর মেয়েকে তুলে দিতে দ্বিধাবোধ করেন। আহসানই সবটা কিভাবে যেন সামলে নিল। শুরুতে ঝামেলা করলেও শেষে আহসানের কথায় দিলশানের পরিবার ঠিকই রাজি হলো। স্বপ্নের দিলশান হায়াক সত্যি সত্যি আজ সৌম্য শিকদারের হলো। বিয়ের পর্ব শেষ হতেই সৌম্য খেজুর ছিটালো। খাওয়া দাওয়া ছোটোখাটো একটা পর্ব হলো। খেয়ে আহসান দিলশানের হাতে একটা উপহারের বক্স দিয়ে বলল, তোমার জীবনের নব প্রারম্ভে আমার এই ছোট্ট উপহার দিলশান। আমার বন্ধুকে সুখী রেখো এবং নিজেও সুখী হও।
সেই দোয়াই করি। দিলশান মুচকি হেসে তরিকে ইঙ্গিত করে বলল, তোমার বউ বুঝি? ভাই মিষ্টি দেখতে। নিজের প্রশংসা শুনে লাজে তরি মাথা নিচু করে ফেলল। আশান আর দাঁড়ালো না। অনেক রাত হয়ে গিয়েছে, তাই তরিকে নিয়ে এসে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই তরি প্রশ্নের ভান্ডার খুলে বসল। সৌম্যর বিয়ে কখন ঠিক হলো, কিভাবে হলো, আর কত কি প্রশ্ন তার। আশান ধীরে ধীরে তাকে সব বুঝিয়ে বলল। তরি সব কিছু শুনে সৌম্য ভাইয়া আপুকে এত ভালোবাসেন? ভালোবাসা যদি হতেই হয় তাহলে এমনই হওয়া উচিত। তরি চমকিত হয়ে বলল, সৌম্য ভাই দিলশান আপুর জন্য এত বছর অপেক্ষা করেছেন, এত ভালোবাসেন আপুকে? আশান পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলল, সৌম্য কি বুঝি শুধু প্রেমিক পুরুষ মনে হয়? আমাকে দেখছি তোমার চোখেই পড়ে না। দিলশান কি সুন্দর করে সৌম্যর দিকে তাকিয়েছিল, দেখছিলে? তুমি বাজে মেয়ে, বিয়ের দিন ফিরে অবধি তাকাওনি। তরি ঠোঁট ফুলিয়ে বলল, তখন আপনার সঙ্গে আমার ভাব হয়েছিল বুঝি? আশান সব জেনে বুঝো তরিকে প্রশ্ন করল। তা এখন ভাব হয়েছে নাকি তুলতুল? তরিকে প্রশ্নটা সত্যি সত্যি ভাবালো। হয়েছে কি ভাব আশানের সঙ্গে তার? হয়েছে কখন হয়েছে তা তরি সত্যিই জানে না। মিনিট খানেক পরে তরি বিছানায় আশানের বুকের ওপর হাতটা রেখে অপর হাত গালে রেখে বলল, আচ্ছা, বিয়ের আগে আপনি আমাকে দেখেছিলেন আগে? মানে ভালো করে লক্ষ্য করেছিলেন? আপনি তো কয়েকবার আমাদের বাড়ি এসেছিলেন বাবার সঙ্গে, কখনোই দেখেননি? আশান বেশ ভেবে বলল, সেভাবে ঠিক মনে পড়ছে না, তবে একটা ঘটনা খুব মনে পড়ছে। বাবা একটা কাজে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। সেদিন আকাশ মেঘলা ছিল, আর তখন আমার বাইকও ছিল না। ফেরার পথে সে কি বৃষ্টি! তোমার মা আমাকে বসতে বললেন। আমি তোমাদের বসার ঘরে বসে বাইরের বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি থামলে চলে যাব এমন ভাবনা ছিল মাথায়। ও মা, হঠাৎ দুম করে আওয়াজ হওয়ায় বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে বৃষ্টির পানিতে আছাড় খেয়ে পড়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আমাকে দেখে লজ্জা পেয়ে চোখ মুছে ছুটে পালালো। তরি মিনমিন করে বলল, ওটা গুনগুন ছিল, আমি আছাড় খেয়ে পড়ে ভ্যা ভ্যা করে মোটেও কাঁদিনি। আশান ঠোঁট টিপে হেসে বলল, ও মা, তাই? তখন আমার বয়স ছিল 21 বছর, নব্য ভার্সিটির স্টুডেন্ট, তাই বয়সটা বেশ ভালোই মনে আছে। হিসেব মতে তোমার বয়স তখন 11, আর গুনগুন তখন ছিল কিনা তাও আমার সন্দেহ। থাকলেও বৃষ্টির দিনে দৌড়ঝাঁপ করার মতো বড় ছিল না। তরি আশানের বুকে এলো পাথারে কিল দিতে দিতে বলল, সব মিথ্যা, আমি মোটেও বৃষ্টির দিনে আছাড় খেয়ে পড়িনি। আশান হা হা করে অত হাসতে লাগলো। তরি রেগে মুখ ফুলে বসে আছে। আশান তাকে আদরের ছলে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমাকে কখনো দেখোনি তরি? তরি এবার স্বাভাবিক হয়ে বসলো। টিপ্পনি কেটে বলল, আপনার বোধহয় বৃষ্টির রাশি। আপনি আরও একদিন আমাদের বাড়িতে এসেছিলেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার বাবার সঙ্গে। মা আপনাকে চুল মোছার জন্য বেছে বুঝে আমার গামছাখানাই দিয়েছিল। সেটা নিয়ে রাগ করে দুপুরে সেদিন ভাতই খাইনি আমি। আমার গামছা আমি কাউকে ধরতে দিতাম না, একটু হিংসুটে ছিলাম বুঝলেন, তবে শুধু গুনগুনকে দিতাম। আপনি যখন মাথা মুছে নিচ্ছিলেন না, আমি আর গুনগুন লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম তখন। আশান বোকা হেসে বলল, সামান্য গামছা নিয়ে এত বাড়াবাড়ি! এখন যে প্রতিদিন বাসি ঠোঁটে চুমু খেতে হচ্ছে সে বেলায়। তরি তেতে উঠে আশানের দিকে এগোতে আশান তাতে এক ঝটকায় কাছে টেনে নিল। অভিমান রাগ সব চলে গেল। মাঝরাত অব্দি ভালোবাসার এক বিশাল পর্ব চলল। শেষে না পারতে মাঝরাতে তরি তাকে শরীর থেকে টেনে সরালো। তাও সরল কোথায়? তরির দিকে মুখ করে পাশ ফিরে শুয়ে কেমন নেশালো দৃষ্টিতে তরিকে বারবার দেখছিল। আবছা আলোয় সেটা টের পেতেই তরি বলল, ঘুমোচ্ছেন না কেন? এভাবে তাকিয়ে আছেন কেন? আশান হাই তুলে বলল, তুমি ডানোর ডিব্বা খুলে রাখলে দোষ নেই, আমি একটু তাকালেই দোষ। তরি নিজের দিকে তাকাতে জিহ্বায় কামড় পড়ল। শাড়িটা কোথায় ছুটে ফেলেছে আশানকে কে জানে। উন্মুক্ত বক্ষস্থল ঢাকতে কোনো রকম বালিশের নিচ থেকে একটা পাতলা কাঁথা বার করলো তরি। গলা অবধি ঢেকে তারপর শুয়ে পড়ল। আশানকে দিয়ে বিন্দুমাত্র বিশ্বাস নেই সকালে ওইসব বাজে বাজে কথা বলে পিষে মারবে তরিকে। তরির জীবনে এখন নতুন কিছু বিষয় সংযুক্ত হয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে। অ্যাডমিশন ফেজ চলাকালীন আশান তাকে প্রচুর সাহায্য করেছে। তরিও অবশ্য কম চেষ্টা করেনি। অনলাইন কোর্সের পাশাপাশি আশানের দেওয়া গাইডলাইন্সগুলোও তার খুব কাজে এসেছে।
আসানির ইচ্ছা ছিল তরি তার ভার্সিটিতেই পড়ুক। সৃষ্টিকর্তার ইচ্ছেতে সেটা হয়েছে। সবচেয়ে মজার বিষয়, তাদের সাবজেক্টও সেম, অ্যাকাউন্টিং। নাতাশাও তরির সঙ্গে একই ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু সাবজেক্ট ভিন্ন। তরির অ্যাকাউন্টিং আর তার ফাইন্যান্স। আপাতত 3য় বর্ষের ক্লাস চলছে তাদের। নাতাশার কাছ থেকে গোপন সূত্রে তরি শুনেছে তাদের ক্লাসের ওই বদ মেয়ে ঝুমুর, যে আসানকে ফোন দিত না, সে পরীক্ষায় ফেল করেছে। শুনে তরি প্রথমে খারাপ লাগলেও পরে ভালোই লেগেছে। পড়াশোনা বাদ দিয়ে অন্যের বরকে ফোন করে প্রেমালাপ জুড়ে বসলে এমনই হবে। আর রুমিটাও এবছর 1ম বর্ষে উঠেছে। কয়েকদিন হলো ক্লাস শুরু হয়েছে তাদের। আসান খুব চেষ্টা করেছিল রুমিকে পাবলিকে চান্স পাইয়ে দেওয়ার। কপাল মন্দ বলে রুমি পেল না। সেকেন্ড টাইম দিতে চেয়েছিল, কিন্তু আসান আর দিতে দেয়নি। বাড়ি থেকে কাছাকাছি পড়ে সেরকমই ভালো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। প্রথম রুমির এই নিয়ে মন খারাপ হলেও এখন আর হয় না। বিশ্ববিদ্যালয় জীবনটা মন্দ লাগছে না। নতুন নতুন বান্ধবী হয়েছে তার। আম্মা, আমার রুমিরে লাগবো। আপনি বলছিলেন সরকারি চাকরি ফাইলে রুমিরে ঘরে তুলবেন। পাইছি না চাকরি, এখন নিজের কথা রাখেন, রুমিরে আইন না দেন। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, রুমি কি বাজারে বিক্রি করা সবজি যে চামু আর দেয়া দিবে? কবে কোন কথা বলিস তা ধৈরা বইসা থাকলে হইব? রঙ্গন তীব্র প্রতিবাদ করে বলল, কি? আপনি আমারে কথা দিছিলেন, এত কথার খেলাপ করলে আমি বাড়ি ছাইরা জামুগা। এতদিন বেকার আসলাম, খানার খোটা দিয়া দমাইয়া রাখছেন, এখন আর পারবেন না। নাহার বেগম রঙ্গনের তেজ রেখে বুঝে গেলেন ছেলেকে দমানোর মতো সাধ্য তার নেই। বসে বসে ভাবতে লাগলেন কি করে রুমিকে তিনি চাইবেন। রঙ্গন নিজের কথা সত্যিই রেখেছে। একের পর এক পরীক্ষা দেওয়ার পরও যখন তার চাকরি হচ্ছিল না, শেষে হাসান পরামর্শ দিল স্কুলের টিচার পদে নিয়োগ দিচ্ছে, সেখানে চেষ্টা করার জন্য। আপাতত রঙ্গন ফিনান্সের শিক্ষক হিসেবে ঢুকেছে। হাসানের চাকরির মধ্যে আরও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে। ভালো জায়গায় টিকে গেলে প্রাইমারি পদটা ছেড়ে দেবে। রঙ্গন অনেক চিন্তা ভাবনার পর অর্ককে ফোন দিল। অর্ক তখন মাত্র অফিস থেকে ফিরেছে। সে ব্যাংকার হিসেবে জয়েন করেছে, 4 মাস হলো। আগে আসানের মতো প্রাইমারি সেক্টরে ছিল। অর্ক ফোন ধরে বলল, কি অবস্থা বন্ধু, কেমন যাচ্ছে দিনকাল? রঙ্গন ভনিতা বাদ দিয়ে বলল, আর ভালো থাকা। অর্ক সিরিয়াস হয়ে বলল, কেন, কি হয়েছে? রঙ্গন শুধু বলল, ফোনে এত কিছু বলতে পারবো না, সন্ধ্যায় মোড়ের চায়ের দোকানে আসিস। বিকেলে আসান বাড়িতেই কিছু ছেলে মেয়েকে ব্যাচে পড়ায়। ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চা। ওপাশের খালি একটা ঘর ছিল, বাড়ির পুরনো জিনিস রাখা হতো সেখানটায়। আসান সেখানে পুরনো কিছু বেঞ্চ ফেলে পড়ানোর ব্যবস্থা করেছে। সারাদিন কঠোর পরিশ্রম করে সে। সকালে স্কুল, বিকালে বাচ্চা পড়ানো, আর শেষে সন্ধ্যায় বাবার সঙ্গে ব্যবসার কাজ। সেই নিয়ে তরির সঙ্গে গতকালও বেশ মন কষাকষি হয়েছে। আগের মতো আসান তাকে মোটেই সময় দেয় না। অবশ্য আহসানকে দোষ দিয়ে লাভ কি? সে তো নিজেও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে। তবুও আহসানের ওপরে মান অভিমানের শেষ নেই তার। বিকেলে বাচ্চাদের ছুটি দিয়ে আহসান ঘরে এসেছিল। পরনের শার্টটা ঘামে ভিজে গেছে, সেটা পাল্টে এখন সে কাজে যাবে। তরি বিছানায় বসে আর চোখে তাকিয়েই দেখছিল। উজ্জ্বল শ্যামলা বর্ণের শরীরে ঘাম যেন চকচক করছে। আহসান এখন ভীষণ তাড়াই আছে। তরির খুব ইচ্ছে হলেও তাকে একটু জ্বালাতন করবার, একটু বাজিয়ে দেখলে কেমন হয়। তরি পেছন থেকে আহসানের গলা জড়িয়ে ধরে বলল, যাচ্ছেন কোথায় আহসান মাস্টার? আহসান শার্টের বোতাম লাগিয়ে নিতে নিতে বলল, বাবা অপেক্ষা করছে, আজকে নতুন মাল আসবে, বাবা একা সামলাতে পারবে না। তরি মিছে অভিমান করে সরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা বক্ষস্থল থেকে বেশ কিছুটা নিচে নামালো। চুলের খোপাটা খুলে চুলগুলো এলোমেলো করলো। ব্লাউজটার পিঠ খোলা ভিথায় গলা কিছুটা বড়। আহসানকে প্রলুব্ধ করার কৌশল আর কি। তরি কিছু না বোঝার ভান ধরে দরজা আটকে দরজাটাকে আড়াল করে অমন আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে রইল। আহসান তৈরি হয়ে বের হওয়ার সময় তরিকে ওভাবে দেখে স্তব্ধ হয়ে গেল। এ কি অবস্থা? তরির ভাবখানা এমন যেন সে কিছুই জানে না। আহসান তার কৌশল বুঝতে পারলো। তরিকে সহসায় কোলে তুলে নিতেই তরি পালানোর জন্য আঁকোবাঁকো করতে লাগলো। ঘাট হয়েছে তার। আহসান সত্যি এবার কিছু একটা করেই বসবে। আহসান তরির কোনো কথাই শুনল না। দম করে বিছানায় এনে ফেলল তাকে। মসৃণ কোমরে একটা হাত রেখে তরির ওষ্ঠোধ্যায় নিয়ে মেতে উঠল। নিজের ফাঁদে তরি যেন নিজেই পিছলে পড়ল। ছাড়া পাবার জন্য অস্থির হয়ে উঠল। আহসানই বা কম কিসে যায়। তরিকে এক ছটাকে ঝাড় দিতেও রাজি নয় সে।
পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তরি টুস করে একটা কামড় দিল আহসানের চিবুকে। আহসান ব্যথা পেয়ে সরে যেতেই তরি দৌড়ে পালালো। আহসানকে প্রলুব্ধ করার শখ আজীবনের মতো মিটে গেছে তার। আহসান মিটমিট হাসতে হাসতে তরিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাচ্ছ তরুডানি? বড্ড আদর পাবার ইচ্ছে না? আসো, আদর করছে। তরি সেই সব শোনার সময় আছে? কান চেপে ধরে দৌড়ে পালালো সে। পিছু ফিরে একবার তাকালো না অবধি। সন্ধ্যার পর অর্ক আর রঙ্গন চায়ের দোকানে গিয়ে বসলো। অর্ক চায়ে চুমুক দিয়ে রঙ্গনকে বলল, কি হয়েছে বন্ধু? তোমার মন মেজাজ খারাপ দেখছি। বাড়িতে কিছু হয়েছে? রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল, গত কয়েক বছর যাবৎ এক জ্বালায় মরছি, আমি বিয়ে করতে চাই। অর্ক মস্করা করে বলল, সেটা তো স্বাভাবিক। কোথায় চাকরি পেয়েছিস, বিয়ে করে আমাদের গান বাজনার সুযোগ করে দিবি। আমি একটু গিটারটা নিয়ে বসবো, সেখানে নিজেই মন খারাপ করে বসে আছিস। রঙ্গন কপালে হাত রেখে বলল, আমি যাকে বিয়ে করতে চাই তাকে পেতে গেলে অনেক কিছু বিসর্জন দিতে হবে। সর্বপ্রথম স্যাক্রিফাইস করতে হবে বন্ধুত্ব। অর্ক চোখ কপালে তুলে বলল, মানে? রঙ্গন, ঠিক করে বল, কি বলতে চাইছিস? আমার মাথায় কিন্তু অন্য চিন্তা আসছে। রঙ্গন দু হাতে মাথা চেপে ধরে বলল, যা ভেবেছিস তাই। আমি রুমিকে পছন্দ করি। রুমি আমার বাচ্চাকালের ভালোবাসা। হাসানের অগোচরে রুমির সঙ্গে বড়বউ খেলতে খেলতে সেই ইচ্ছাটা যে কবে মাথায় চড়ে বসলো। বিশ্বাস কর, রুমির প্রতি আমার ভালো লাগাটা মোহ নয়। তোরা রুমিকে চিনিস ভার্সিটিতে উঠে। আমি তো ক্লাস 1 থেকে হাসানের সঙ্গে পড়েছি। হাসানদের বাড়িতে গিয়ে এক থালায় হাসানের সঙ্গে ভাতও খেয়েছি। বড় হওয়ার পর রুমি সেভাবে আমার সামনে আসে না, কিন্তু ছোটবেলায় ও আমার সামনেই বড় হয়েছে। এইটাকে আর যাই বলা হোক, মোহ বলা যায় না। আমি রুমিকে অনেক পছন্দ করি। আমি জানি আমি ভুল করেছি। হাসান আমার বন্ধু। হাসানের বোনকে আমার নিজের বোনের চোখে দেখা উচিত ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি, হয়নি। রুমিকে আমি বোনের জায়গায় ভাবতে গেলেই আমার সব কিছু উল্টোপাল্টা লাগে। সময়ের সঙ্গে সঙ্গে কখন যে রুমির প্রতি আমার অনুভূতি পাল্টে গেল জানি না। আমি যদি রুমিকে চাই তাহলে হাসান হয়তো দেবে না। বন্ধুত্ব আর রুমি দুটো জিনিসই চিরজীবনের মতো হারিয়ে ফেলবো। আমার মাথা কাজ করছে না। আমি এই দুটো সম্পর্ককেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। হাসান আমার ছোটবেলার বন্ধু, অপরদিকে রুমি আমার পছন্দের মানুষ। আমি জানি না কি করব। অর্ক মনোযোগ দিয়ে সবটা শুনল। রঙ্গনকে ভেঙে পড়তে দেখে খারাপ লাগছে তার। অর্কের মাথায় তখনই চমৎকার এক আইডিয়া এলো। এইভাবে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। অর্ক চায়ের কাপটা তড়িৎ টেবিলে রেখে বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, খুব রিস্কি বাট কাজের। তুই আগে খালাম্মাকে রাজি করা, তারপর বাকিটা আমি দেখছি। রঙ্গন মুখে দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, আম্মা তো রাজি। রুমিকে এখন বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলেও সে মেনে নেবে। সমস্যাটা হচ্ছে হাসান। অর্ক ভ্রুকুচকে চৌকো শেষে বলল, সেটাই তো। খালাম্মাকে তুই এহসানদের বাড়িতে পাঠাবি, বলবি রুগ্ন অসুস্থ হওয়ার ভান করে যেতে। গিয়ে বলবি একেবারে কাঁদো কাঁদো হয়ে তোর সঙ্গে রুমির বিয়ের প্রস্তাব দিতে। তখন খালাম্মা অ্যাক্টিংয়ের ওপর বাকিটা নির্ভর করছে। খালাম্মার অভিনয় যতটা প্রাণবন্ত হবে, বিয়ের বাজনা তত তাড়াতাড়ি বাজবে। আর তুই আগে এহসানকে নিজের থেকে ফোন করবি না। খালাম্মার কান্নাকাটি দেখলে এহসানই তোকে বাধ্য হয়ে ফোন করবে। তখন তুই সব কিছু না জানার ভান করবি। দিন দুয়েক পর খালাম্মাকে আবার পাঠাবি, আগের মতো অভিনয় শিখিয়ে পাঠাবি। এরপর এহসান তোর সঙ্গে ফাইনাল ডিসকাশনে আসতে চাইলে তখন বলবি যে খালু মারা যাওয়ার পর খালাম্মাই তোর সব। রুমিকে তুই বোনের চোখে দেখিস, কিন্তু এখন খালাম্মা অসুস্থ। মৃত্যুর আগে শেষ চাওয়া রুমিকে নিজের ঘরে বউ করা। তাই তুই এখন রুমিকে বিয়ে করতে রাজি আছিস। আর কথাগুলো স্বাভাবিকভাবে বলবি না, চোখে প্রয়োজন হলে পেঁয়াজ ডলে নিবি। এরপর কান্নামাখা গলায় সবটা বলবি। এহসানের যদিও মন নরম, খালাম্মার কান্না দেখলেই গলে যাবে। তোর কাদার প্রয়োজন হবে না, তবে সেফটি ফার্স্ট। সো বি কেয়ারফুল। বন্ধুত্ব ছিন্ন না করে রুমিকে বিয়ে করার এটাই মোক্ষম উপায়। সাপও মরল না আর লাঠিও ভাঙল না। খালাম্মাকে ঠিকঠাক বুঝিয়ে তারপর পাঠাবি। খালাম্মার অ্যাক্টিংয়ের উপর কিন্তু এই সবটা। আর একদম তাড়াহুড়ো করবি না, ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে কোপ দিবি।
আমি আর সৌম্য এহসানের ক্লোজ। এহসান অবশ্য আমাদের সব কিছুই বলবে। আমি তোর দিক থেকে তোর হয়ে সাফাই গাইব, ভাব ধরবো। আমি অগ্রিম কিছুই জানি না, কিন্তু এহসান সব বলার পর তো পজিটিভ দিকগুলো এহসানের কাছে তুলে ধরবো। রঙ্গন হাঁ করে এতক্ষণ সবটা শুনে থা বনে গিয়েছিল। অর্ককে এ কারণেই বোধহয় বিটলা বলা হয়। কি সুনিপুণ কৌশল! রঙ্গনের মাথায় এইসব কিছু একবারও আসেনি। রঙ্গন নিজের চুলে হাত বুলিয়ে বলল, আম্মাকে কবে পাঠাবো? অর্ক ভেবে বলল, কাল বা পরশু। এরপর 2 দিন সরকারি ছুটি আছে। এহসান, রুমি আর এহসানের ওয়াইফ 3 জন সেদিন বাড়িতে থাকবে। খালাম্মা এত মানুষের মাঝে ঘাবড়ে গিয়ে অ্যাক্টিং করতে পারবেন না। কাল বা পরশু সব কিছু খোলা। দুপুরের আগে আগে খালাম্মাকে পাঠাবি। এহসানের বাবা থাকলে থাকবেন, বাট মেইন ফোকাস এহসানের মা আর দাদি। ওনাদের থেকে কথা পাস করে খালু আর এহসানের কানে যাবে। এরপর আরেকদিন এহসানের বাড়িতে থাকাকালীন খালাম্মাকে পাঠাবি। রঙ্গন পকেট থেকে মানি ব্যাগটা বের করে বলল, তাহলে কালই পাঠাবো আম্মাকে। চল বাজার থেকে আমার জন্য একটা নতুন শাড়ি কিনবো। নতুন শাড়ি পরে আম্মা ছেলের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাবেন। বিআইনের বাড়িতে পুরনো শাড়ি পরে যাওয়াটা মানায় না, বল? রঙ্গনের কথা শুনে অর্ক হেসে ফেলল। বাইকে চড়ে শাড়ি কেনার উদ্দেশ্যে 2 বন্ধু বাজারের দিকটাই গেল। রঙ্গন নতুন শাড়ি কিনে নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি এলো। ঘরে ঢুকেই ব্যাগটা নাহার বেগমের হাতে দিয়ে বলল, ধরেন আম্মা, আপনার লিগা গিফট আনছি, গিফট। নাহার ব্যাগটা খুলে সত্যি দেখলেন ভেতরে একটা শাড়ি। মতলব কি এই ছেলে? এত সভ্যভদ্র ছেলে তো তার নয়। রঙ্গনকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমার লেগা শাড়ি কিনে আনছিস? বাপ সত্যি কইরা বলতো, তোর মাথায় কি ঘুরতেছে? মানুষের পোলাপানে খুশি থাকলে তাদের বাপ মা খোদা তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, অথচ তোরে খুশি দেখলে আমার ডর লাগে। না জানি আমার মাথায় কখন কাঁঠাল ভাঙা খাস। রঙ্গন বিছানায় বসে বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, কালকে নতুন শাড়ি পইরা আপনি রুমিদের বাড়িতে যাইবেন, ঘুরতে না, আমার আর রুমির বিয়ার পাকা কথা কইতে। নাহার বেগম আকাশ থেকে ফুরলেন যেন, চিৎকার করে বললেন, কি তুই কি পাগল হইছস রে রঙ্গনা? এমন থাবড়া দিমু যে জন্মের বিয়ার স্বাদ মিটাই যাইব। রঙ্গন দাঁত কিরমির করতে করতে বলল, আপনি বিয়া দিবেন না আমারে? এই কথা বলে সে পাশের ঘরে গিয়ে খাটের তলা থেকে ইঁদুর মারার বিষ এনে নাহার বেগমের সামনে সেটা তুলে ধরে বলল, যদি কালকে বিয়ার কথা কইতে রুমিদের বাসায় না যান, তাইলে এই বিষ সব পেটে ঢালমু। আপনের এত সহায় সম্পত্তির সব কাওয়াই খাইব। নাহার বেগম মুখ ভেঙচি কেটে বললেন, খা, এই বিষের মেয়াদ গেছে গা। ওই দিন দেখলাম বিষের মধ্যে পিঁপড়া পড়ছে, খাওয়া দেখতে পারস। ওই তুই মরবিও না, কই মাছের প্রাণ লইয়া আসছস। এই ইঁদুরের বিষে তোর এত যাওয়ার হারামজাদা মরব না। রঙ্গনের মেজাজ চটে গেল। এবার বিষের বোতলে ফেলে সে রান্নাঘরে গেল। রান্নাঘরে সাজিয়ে রাখা অব্যবহৃত ছুরিটা নিজের হাতের কবজিতে ধরে বলল, যদি কালকে বিয়ার কথা কইতে না যান, তাহলে আমি রঙ্গন ব্যাপারী ওয়াদা করলাম এই ছুরি দিয়ে হাতের রক কাটমু। থাইকেন আপনি একলা। বলেই সে গটগট করতে করতে বড় বড় পায়ে বেরিয়ে গেল। নাহার বেগম রঙ্গনের কাণ্ড দেখে কেঁদে উঠলেন। পাগলার মাথা চটেছে। বিগত কয়েক বছর এই সেই বুঝ দিয়ে ছেলেকে দমিয়ে রেখেছিলেন, এখন আর সেই উপায়ও নেই। অবশ্য ছেলে এখন চাকরি করে, বিয়ে না দিয়ে উপায় কি? তিনি চোখ বুঝলে আসলেও রঙ্গনকে কে দেখবে? রুমি অবশ্য মেয়ে খারাপ নয়, রূপ যৌবনের দিকে বিবেচনা করলেও রুমি পিছিয়ে নেই। নাহার বেগম সবসময় চেয়েছিলেন ঘরে শিক্ষিত বউ আসুক। পড়াশোনার খুব ইচ্ছা ছিল। ক্লাস 8-এ উঠবার পরেই বিয়ে হয়ে গেল। রঙ্গনের বাবাকে খুব করে বলেছিলেন তিনি পড়তে চান। রঙ্গনের দাদি ধমকে উঠে বলেছিলেন, বিয়া হইছে, বাচ্চা পালবা আর ঘর সামলাবা, এর পইরা কি করবা? ডাক্তারি পাস দিবা নাকি উকিল ব্যারিস্টার পড়বা? পড়াশুনো চাকা এইখানে থেমে গেল। রুমি তো পড়াশুনোও করছে, কথাটা কি কাল আসলেও একবার পেরে দেখতে না কি? রঙ্গন বাড়ি ফিরল রাতে। ঘেমে জপজপ করছে শরীর। নাহার বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বললেন, তোর মামারে কালকে আসতে বলিস,
তারে নিয়া কালকে রুমিরে বাড়িতে যাব। রঙ্গন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। দ্রুত এসে মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আম্মা সত্যি আপনি আসলেই রুমিদের বাড়িতে যাইবেন? নাহার বেগম কোনো জবাব দিলেন না। এমনি দিয়ে ছেলের মাথা কাছে, আর কিছু বললে সর্বনাশ হবে। সকালে আজ রঙ্গন প্রতিদিনকার মতো স্কুলে গেলেও স্কুল ছুটি হওয়া অবধি আজ আর অপেক্ষা করলো না। অসুস্থতার অজুহাতে দিয়ে টিফিন টাইমে বাড়ি চলে এলো। নাহার বেগম রাতে যদিও সব রঙ্গনকে বুঝিয়ে দিয়েছে, তাও মামা আর মাকে সে আবারও সব শিখিয়ে পড়িয়ে দিল। কিভাবে অভিনয় করতে হবে তার বুঝিয়ে পড়ল। নাহার বেগম নতুন শাড়ি আর কানে কানপাশা পরে তৈরি হয়েছেন। বের হওয়ার ঠিক আগে আগে রঙ্গন ড্রয়ার থেকে একটা মলম বের করলো। নাহার বেগমের চোখের নিচে সেটা ঘষে ঘষে লাগিয়ে দিল। নাহার বেগম কৌতূহলের সহিত প্রশ্ন করলেন, এটা কি রে বাপ? মাজা ব্যথায় ওষুধ এই চোখের নিচে লাগাইছিস কেন বাপ? রঙ্গন মুচকি হাসতে হাসতে বলল, বিয়াই বাড়ি যাইবেন, রং ঢঙের তো একটা ব্যাপার আছে নাকি? এটা চোখের নিচে লাগাইলে চক চক করে, বয়স কম কম লাগে আর খুব ইয়াং লাগে। নাহার বেগম এত কিছু আর ভাবলেন না। সত্যি তাকে খুব সুন্দর লাগছে ভেবে মনে তৃপ্তি অনুভব করলেন। রঙ্গন তাড়াতাড়ি মামা আর মাকে রিকশায় তুলে দিল। আজকে যা খেল জমবে না। বাজদাক সারোয়ার নাস্তা করেই বেরিয়ে গেছেন। আশান স্কুলে গেছে, রুমি আর তরি কলেজে গেছে। আস্তে আস্তে দুপুর প্রায়। শোভা তখন দুপুরের রান্না সারছিলেন। মধুবেবী পাশে বসে বসে পুঁই শাকের পাতা বেছে দিচ্ছেন। তখনই আহসানদের বাড়ির সামনে রিকশা থামল। রিকশা থেকে নামলেন নাহার বেগম আর তার ভাই তৈয়ব আলী। নাহার বেগম রিকশা থেকে নেমে বাড়ির গেটে এসে কড়া নাড়তেই শোভা এসে গেটটা খুলে দিলেন। ভদ্রমহিলা যে রঙ্গনের মা তা শোভা আগে থেকেই জানেন। আগে আশানকে স্কুল থেকে আনতে গেলে দেখা হতো দুজনার। শোভা বিস্মিত হয়ে বললেন, ভাবি, আপনি কত বছর পরে দেখলাম আপনাকে। ভেতরে আসুন ভাবি, ভেতরে আসুন। নাহার বেগম ভাইকে সঙ্গে করে ভেতরে ঢুকলেন। মধুবেবীকে দেখে নিজেও সালাম দিলেন। আগে রঙ্গনকে নিয়ে এই বাড়িতে মাঝে মধ্যে আসা হতো তার। রঙ্গনের বাবা মারা যাওয়ার পর থেকে সবকিছু কেমন বিবর্ণ লাগে বিধায় কোথাও যাওয়া হয় না। নাহার বেগম সোফায় বসলেন। শোভা নাস্তা নিয়ে আসতেই তিনি বললেন, এইসব কেন করতে গেছেন ভাবি? আপনাদের রান্না খুব মজা, কিন্তু আমি আজকে কিছু খেতে আসি নাই, আসছিলাম একটু গুরুত্বপূর্ণ কথা বলতে। শোভা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি কথা ভাবি? নাহার বেগম অনুভব করলেন তার চোখ দুটো ঝুলে যাচ্ছে। কেমন যেন মৃদু ঝাঁঝালো গন্ধ টের পেলেন। তবু স্বাভাবিক হয়ে বললেন, ভাবি, রঙ্গনের বাপ মারা যাওয়ার পর থেকে আমার রঙ্গন রে আর কেউ নাই। আমার শরীরটাও আজকাল ভালো যাইতেছে না। কখন চোখ বুঝি কে জানে। আমার পর রঙ্গনের কেউ দেখার রাখবো সেই ব্যবস্থাও নাই। রঙ্গন এখন চাকরি করে, বিয়ের বয়সও হইয়া গেছে। আমার ইচ্ছা ছিল একটা মেয়ে সন্তানের। রঙ্গনের পরে তো আল্লাহ কোনো সন্তানই দিল না। যাও একজন ছিল আল্লাহ নিয়ে গেছে। তাই চাইছিলাম রুমিরে রঙ্গনের জন্য চাইতে। আপনারা যদি একটু ভাইবা দেখতেন ভাবি। এইটুকু বলেই নাহার বেগম চোখ বন্ধ করে ফেলতেন। চোখে তীব্র জ্বালা পোড়ার কারণে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নাহার বেগম হাত দিয়ে বারবার পানি মোছার চেষ্টা করলেন। যতবার চোখে হাত যাচ্ছে জ্বালা পোড়া যেন আরও বাড়ছে। তৈয়ব আলী এবার বললেন, আপনার মেয়েকে আমরা রানী করেই দেখব। আমার বোন আর কতকাল বয়স হয়েছে, তারও তো সংসারের চাপ থেকে মুক্তি পেতে ইচ্ছা হয়। এখন রান্নাবান্না ছেড়ে নামাজ রোজা করার সময়। আপনার মেয়েরও তো বিয়ের বয়স হয়েছে, একদিন না একদিন তো বিদায় দিতেই হবে। রঙ্গনকে তো আপনি ছোটবেলা থেকেই দেখেছেন, আপনার ঘরের ছেলে, চাকরি করছে। এখন বিয়েটা হয়ে গেলেই আমার বোন ঝুঁকি ঝামেলার থেকে বাঁচে। নাহার বেগমের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ভেজা গলায় কোনো রকমে বললেন, রুমিরে আমি ছোটবেলা থেইকাই মেয়ের নজরে দেখছি। কাল রাতেও স্বপ্নে দেখলাম রঙ্গনের বাপরে। আমার মনে হয় সময় চলে আইছে, আমি আর মনে হয় বাঁচুম না। ভাবি, আপনার মেয়েটারে আমার ছেলের জন্য দেন, ওরে আমি মাথায় তুলে রাখুম। নাহার বেগমের কান্না দেখে তৈয়ব আলীও ঘুরকে গেলেন। এত বছরের সংসারে দুলা ভাইয়ের সঙ্গে এত ঝগড়া হয়েছে, তাও চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি। আর ছেলের বিয়ের কথা বলতে সেভাবে কাঁদছেন। আসলেই কি
ওসব স্বপ্ন টপ্ন কিছু দেখছেন নাকি? শোভা চিন্তিত গলায় বললেন, আসলে রঙ্গনকে ছোটবেলা থেকেই দেখছি, ও আমার ছেলের মতোই। আপনাদের উপরও যথেষ্ট বিশ্বাস আছে আমার। বিয়ে একটা সামাজিক এবং ধর্মীয় পবিত্র বন্ধন। আমার একার কথায় তো আর সব হবে না, রুমিরও তো একটা মতামত আছে। আপনি বলছেন, আমি শুনেছি। আহসানের বাবা বাড়ি এলে অবশ্যই তাকে বলবো। এরপর সবাই বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে সেটা জানাবো আপনাদের। নাহার বেগম আর বসলেন না, তৈয়বালিকে সঙ্গে করে বেরিয়ে গেলেন। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। কি যে হলো চোখে, রঙ্গন কোনো কারসাজি করেনি তো? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।